আসসালামু আলাইকুম। কমার্স এডুকেশনের পক্ষ থেকে আমি হানিফ হোসেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কমার্স এডুকেশনের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে হলো ফিনান্সের পার্ট 4। এটা হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণী খুব একটি গুরুত্বপূর্ণ ক্লাস। যারা এই অষ্টম অধ্যায়ে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 দেখো নাই, ভিডিও ডেসক্রিপশনে যে লিংকটা দেওয়া আছে পার্ট 4টা নিয়ে আলোচনা করি শিক্ষার্থীগণ। পার্ট 4 এ আমরা যে বিষয়টা জানবো আজকে সেটা হচ্ছে আন্ত আয়ের হার। কিসের আয়ের হার? আন্ত আয়ের হার। আন্ত আয়ের হার হলো IRR। আইতে হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। এটা হচ্ছে শিক্ষার্থীরা বলবে যে প্রশ্নে তুমি আন্ত আয়ের হার নির্ণয় করো। কি বলবে? আন্ত আয়ের হার বলবে, বা অনেক সময় বলে দিতে পারে IRR, মানে হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। এটা সূত্রটা কি শিক্ষার্থীরা? এটা হচ্ছে দেখো, লোয়ার ডিসকাউন্ট রেট প্লাস নিট প্রেজেন্ট ভ্যালু লোয়ার ডিসকাউন্ট রেট, তারপরে আছে দেখো ভাগ করতে হবে কি নিট প্রেজেন্ট ভ্যালু লোয়ার ডিসকাউন্ট রেট মাইনাস করতে হবে নিট প্রেজেন্ট ভ্যালু হায়ার ডিসকাউন্ট রেট ইনটু হায়ার ডিসকাউন্ট রেট মাইনাস লোয়ার ডিসকাউন্ট রেট। তাহলে আমরা কি পাবো শিক্ষার্থীরা? IRR এর মানটা পেয়ে যাবো, মানে হলো আন্ত আয়ের হার। আমরা যদি আরেকবার বলি, LR মানে লোয়ার ডিসকাউন্ট রেট প্লাস নিট প্রেজেন্ট ভ্যালু লোয়ার ডিভাইডেড বাই নিট প্রেজেন্ট ভ্যালু লোয়ার মাইনাস নিট প্রেজেন্ট ভ্যালু হায়ার ইনটু হায়ার ডিসকাউন্ট রেট মাইনাস লোয়ার ডিসকাউন্ট রেট। তাহলে আমরা কি পেয়ে যাবো বলতো শিক্ষার্থীরা? আন্ত আয়ের হার। লোয়ার ডিসকাউন্ট রেটে হচ্ছে নিম্ন বাট্টার হার, হায়ার ডিসকাউন্ট রেটে হচ্ছে উচ্চ বাট্টার হার, আর নিট প্রেজেন্ট ভ্যালু লোয়ার হচ্ছে নিম্ন হারের প্রেজেন্ট ভ্যালু যেটা থাকবে, আর নিট প্রেজেন্ট ভ্যালু হায়ারটা হচ্ছে উচ্চ হারের যে প্রেজেন্ট ভ্যালুটা থাকবে। তারপরে IRR আমরা তো জানি, আন্ত আয়ের হার ইন্টারনাল রেট অফ রিটার্ন। তারপরে যে সূত্রটা আমরা শিখবো শিক্ষার্থীরা সেটা হলো মুনাফা অর্জন সূচক। কি বলতো? মুনাফা অর্জন সূচক প্রবাবিলিটি ইনডেক্স। কি শিখবো? প্রবাবিলিটি ইনডেক্স। এটা সূত্র হলো নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য। নগদ আন্তঃপ্রবাহের কি বলতো? বর্তমান মূল্য। নগদ আন্তঃপ্রবাহের প্রেজেন্ট ভ্যালু যেটা হচ্ছে নগদ বহিঃপ্রবাহ দিয়ে আমাদেরকে কি করতে হবে? ভাগ করতে হবে। নগদ বহিঃপ্রবাহের আরেকটা নাম হলো কি? প্রারম্ভিক যে বিনিয়োগটা দেওয়া থাকবে ওইটা দিয়ে আমরা কি করব? ভাগ করব। শিক্ষার্থীরা চলো এখন আমরা একটি অঙ্ক সমাধানের মাধ্যমে এই সূত্রগুলো খুব ভালো করে আরো বুঝে নিই। দেখো এখানে সমস্যা 4 নিয়ে আমরা আলোচনা করব। সমস্যা 1, 2, 3 আমার পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 তে দেওয়া আছে। কোনো শিক্ষার্থী যদি দেখে না থাকো তাহলে দেখে নিবা, তোমাদের জন্য অনেক উপকারে আসবে। সমস্যা 4 বলা হয়েছে দেখো, লোটাস লিমিটেড একটি নতুন মেশিন সংগ্রহের পরিকল্পনা করেছে। কোম্পানিটা হচ্ছে লোটাস একটি নতুন মেশিন ক্রয় করবে, সংগ্রহের পরিকল্পনা করেছে। মেশিনটির ক্রয় মূল্য কত টাকা? 5 লক্ষ টাকা। আয়ুষ্কাল কত বছর? 5 বছর। এই 5 লক্ষ টাকায় আমাদের কি প্রারম্ভিক বিনিয়োগ। আয়ুষ্কাল কত? 5 বছর। এটা হচ্ছে কি N এর মান। ভগ্নাবশেষ মূল্য শিক্ষার্থীরা কত টাকা দেওয়া আছে? 50,000 টাকা। মেশিনটি ব্যবহারের ফলে অতিরিক্ত গড় নগদ আন্তঃপ্রবাহ বার্ষিক কত? 1,30,000 টাকা। এই যে 1,30,000 টাকা, এটা হচ্ছে কি প্রারম্ভিক নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ। এটা কি শিক্ষার্থীরা বলতো? নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ কত টাকা? 1,30,000 টাকা প্রাকলিত হয়েছে। এখানে রিকোয়ারমেন্ট গতে বলা হয়েছে যে লোটাস কোম্পানি এর মেশিন কেনার ক্ষেত্রে অভ্যন্তরীণ উপার্জন হার বা IRR নির্ণয় করো। IRR হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। আমরা শিক্ষার্থীরা জানি IRR এর সূত্রটা পড়েছি, কিন্তু একটা জিনিস খুব মনে রাখতে হবে শিক্ষার্থীরা, এই IRR বের করার ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে কি লোয়ার ডিসকাউন্ট রেট, আরেকটা হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট। আরেকটি লাগবে হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু হায়ার, আরেকটা হচ্ছে কি নিট প্রেজেন্ট ভ্যালু লোয়ার। এই দুইটা যদি না বের করা হয় তাহলে আমাদের কি এই IRR এর মানটা নির্ণয় করা পসিবল না। এখানে দেখো কোথাও কি নেই নিট প্রেজেন্ট ভ্যালু হায়ার বা নিট প্রেজেন্ট ভ্যালু লোয়ার এর মানটা দেয়া নাই, বা হায়ার রেটটাও দেয়া নাই, লোয়ার রেটটাও দেয়া নাই।
এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা ধরে নিব যে হায়ার রেট এবং লোয়ার রেটের পরিমাণটা কি, আমাদেরকে ধরে তারপরে নিট প্রেজেন্ট ভ্যালু হায়ার এবং নিট প্রেজেন্ট ভ্যালু লোয়ারের মানটা কি করতে হবে, নির্ণয় করতে হবে। শিক্ষার্থীরা আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, হায়ারের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, নিট প্রেজেন্ট ভ্যালু যখন নির্ণয় করব, একটি মান কি বের করতে হবে, নেগেটিভ বের করতে হবে, আর একটি মান কি করতে হবে, পজিটিভ বের করতে হবে। আমরা যখন কে এর মান বা হায়ার ডিসকাউন্ট রেটের মান বেশি নিব, তখন আমাদের নিট প্রেজেন্ট ভ্যালুটা কি আসবে, নেগেটিভ মান আসবে, আর ওই নেগেটিভটা আমাদের কি হবে, নেগেটিভ মানটা আসবে শিক্ষার্থীরা। তারপরে যখন আমরা কি করব, আমরা কে এর মানটা কি নিব, ছোট নিব বা লোয়ার ডিসকাউন্ট রেটটা ছোট নিব, তখন আমাদের নিট প্রেজেন্ট ভ্যালুর মানটা কি আসবে বলতো, পজিটিভ আসবে। তো চলো আগে আমরা একটা কে এর মান ধরে নিলাম, অঙ্কের থেকে কে এর মান ধরে নিলাম কি 12%, তোমরা তার থেকে বেশি নিতে পারো, 18%, 20%, এমন একটা মান নিতে হবে যাতে মানটা কি আসে, পজিটিভ বা নেগেটিভ আসে। আর কে এর মান যত বেশি নিব তত কি প্রেজেন্ট ভ্যালুর মানটা কি আসবে, নেগেটিভ আসবে। আমাদের অঙ্কে দেয়া ছিল কি সিএফটি বা নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ কত টাকা শিক্ষার্থীরা, 1,30,000 টাকা। এখানে কি নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ কি ছিল, সমান ছিল। নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ কি ছিল, সমান ছিল। আমরা নিট প্রেজেন্ট ভ্যালু বের করার সূত্র দুইটা শিখেছিলাম পার্ট 3 তে। একটা ছিল কি নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ সমান হলে, আর নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ কি অসমান হলে। যেহেতু এখানে কি আছে, নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ কি প্রতি বছরের সমান, সেই ক্ষেত্রে আমরা নিট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার ক্ষেত্রে কি করতে হবে শিক্ষার্থীরা, সমান মূল্যের সূত্রটা ব্যবহার করতে হবে। আমাদের সিএফটি এর মান দেয়া আছে কত টাকা, 1,30,000 টাকা, এবং প্রারম্ভিক বিনিয়োগ বা সিএফ জিরোর পরিমাণ ছিল কত শিক্ষার্থীরা, 5 লক্ষ টাকা। আর বছর দেয়া ছিল কত বছর, 5 বছর। তো আমরা ধরে নিলাম বাট্টার হার 12%, বা এই 12কে যদি আমি 100 দ্বারা ভাগ করি শিক্ষার্থীরা, তাহলে পাবো 0.12। আমরা নিট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতেছি কোনটা, সমান সূত্র দিয়ে। কারণ আমাদের নিট প্রেজেন্ট ভ্যালু ক্ষেত্রে নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ কি ছিল শিক্ষার্থীরা, সমান মূল্য দেওয়া ছিল। তাই আমরা নিট প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে সমান মূল্যের সূত্রটা ব্যবহার করতেছি। সূত্রটা কি ছিল, সিএফটি 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কে পাওয়ার n ডিভাইডেড বাই কে মাইনাস সিএফ 0। আমাদের সিএফটি এর মান ছিল শিক্ষার্থীরা কত টাকা, 1,30,000 টাকা, ইন্টু সূত্রের 1, তারপরে 1 ডিভাইডেড বাই 1 প্লাস কে এর মান ছিল 0.12, ব্রেকেট পাওয়ার কত, 5 বছর ছিল, তাই পাওয়ার n এর মান 5, ডিভাইডেড বাই কে এর মান কত, 0.12। তারপর আমাদের মাইনাস করতে হবে কি প্রারম্ভিক বিনিয়োগ 5 লক্ষ টাকা, যেটা আমাদের কি ছিল সিএফ জিরোর মান। তারপরে আমরা লিখেছি 1,30,000 টাকা শিক্ষার্থীরা, ইন্টু এটা ক্যালকুলেশন করার পরে আমরা পেয়ে যাব কত, 3.604776। আমরা বেশি নেওয়ার কারণ হলো যত বেশি নিব মানটা, তত বেশি আমাদের কি আসবে, অ্যাপ্রোপ্রিয়েট একটা আনসার পাওয়া যাবে। তারপরে এই 1,30,000 এর সাথে যে ফলটা আসলো, এটা আমরা গুণ করার পরে পেয়ে গেলাম শিক্ষার্থীরা 4,58,621 টাকা। এটা থেকে মাইনাস করতে হবে কি সিএফ জিরোর মান 5 লক্ষ টাকা। বাদ দেওয়ার পরে আমরা দেখতেছি যেহেতু 5 লক্ষ টাকা কি বেশি, সেই ক্ষেত্রে আমাদের মানটা কি আসছে, নেগেটিভ আসছে। যখন আমাদের কে এর মান 12%, তখন আমাদের কি নিট প্রেজেন্ট ভ্যালুর মান কত আসছে শিক্ষার্থীরা, দেখো তো নেগেটিভ আসছে। এখন আমাদের এমন একটি মান নিতে হবে যেখানে কি করতে হবে, আর এর কে এর মান কি ছোট নিতে হবে। কারণ আমরা জানি কে এর মান যত বেশি কি নিব, কম নিব, তত কি আমাদের আসবে, নিট প্রেজেন্ট ভ্যালুর মানটা কি আসবে, পজিটিভ আসবে। আমাদের একটি নিট প্রেজেন্ট ভ্যালুর মান কি লাগবে, নেগেটিভ লাগবে, আরেকটি পজিটিভ লাগবে আইআরআর নির্ণয় করার ক্ষেত্রে। যেহেতু 12% বাট্টার হারে নিট প্রেজেন্ট ভ্যালু কি এসেছে, ঋণাত্মক এসেছে। এখন আমরা আরেকটি কি করব, কে এর মান ধরে নিব, ধরে নিয়ে তারপরে কি করতে হবে, নিট প্রেজেন্ট ভ্যালুর মানটা নির্ণয় করব। শিক্ষার্থীরা আগে আমরা কে এর মান 12% ধরে নিট প্রেজেন্ট ভ্যালুটা বের করেছিলাম। এখন আমরা কে এর মান 8% ধরবো। কারণ আমরা যখন 12% নিয়েছিলাম কে এর মান, তখন প্রেজেন্ট ভ্যালুর মানটা কি এসেছিল শিক্ষার্থীরা বলতো,
ঋণাত্মক এসেছিল। এখন আমরা 8% ধরে করব, 8% ধরে করে যদি আমাদের পজিটিভ আসে তাহলে এটা আমরা নিতে পারবো। যদি 8% এ নেগেটিভ আসে তখন আমরা আরো কম মানটা নিব। তাহলে শিক্ষার্থীরা যখন বাট্টার হার 8%, তখন এই 8% কে যদি আমরা এই 8 কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে পাওয়া যাবে 0.08। এখন নিট প্রেজেন্ট ভ্যালু সূত্র আমরা আগে থেকেই জানি। এখন আমরা সিএফটি এর মান বসিয়ে দিলাম কত বলতো, 1,30,000 টাকা। তারপরে সূত্রের 1 এর 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 0.08, পাওয়ার কত ছিল 5, পাওয়ারটা কি আমাদের বছর, ডিভাইডেড বাই 0.08। তারপরে মাইনাস করতে হবে কি শিক্ষার্থীরা বলতো, সিএফ জিরোর মান যা ছিল আমাদের কি প্রারম্ভিক বিনিয়োগ 5 লক্ষ টাকা। এই যে সিএফটি এর মান 1,30,000 টাকা, এটা ক্যালকুলেশন করার পর আমরা পেয়ে যাবো শিক্ষার্থীরা কত, 3.99271 এটা বেশি নেওয়ার কারণ আমাদের কি আসবে, তাহলে মানটা অ্যাপ্রোপ্রিয়েট আসবে, তোমরা সম্পূর্ণ মানটা নিবা। তারপর এটা গুণ করার পর আমরা পেয়ে গেলাম কত, 5,19,052 টাকা। এটা থেকে যদি আমি 5 লক্ষ টাকা বাদ দিই তাহলে আমরা পেয়ে যাই কত, 19,052 টাকা। যখন আমাদের কে এর মান বা বাট্টার হার 8%, তখন আমাদের কি নিট প্রেজেন্ট ভ্যালুর মানটা কি এসেছে বলতো, ধনাত্মক এসেছে। আমরা এই দুইটা নিট প্রেজেন্ট ভ্যালু মান বের করার একটাই কারণ শিক্ষার্থীরা, কারণ জানি আমরা আইআরআর যখন আমরা নির্ণয় করব সেখানে আমাদের একটি হায়ার ডিসকাউন্ট রেট লাগবে, আরেকটা লোয়ার ডিসকাউন্ট রেট লাগবে। এখন আরেকটি লাগবে কি প্রেজেন্ট ভ্যালু হায়ার, আরেকটা প্রেজেন্ট ভ্যালু কি লাগবে লোয়ার লাগবে। তাই আমরা দুইটি নিট প্রেজেন্ট ভ্যালু বের করেছি, একটি হচ্ছে হায়ার আর একটা লোয়ার। চলো শিক্ষার্থীরা এখন আমরা আইআরআর এর মানটা উপার্জন হার বা আইআরআর এর সূত্র আমরা আগে থেকে জানি। সূত্রটা ছিল লোয়ার ডিসকাউন্ট রেট প্লাস নিট প্রেজেন্ট ভ্যালু লোয়ার, নিট প্রেজেন্ট ভ্যালু লোয়ার মাইনাস নিট প্রেজেন্ট ভ্যালু হায়ার ইনটু হায়ার ডিসকাউন্ট রেট মাইনাস লোয়ার ডিসকাউন্ট রেট। শিক্ষার্থীরা আমরা লোয়ার ডিসকাউন্ট রেট ছিল আমাদের কত পার্সেন্ট, 8%, এবং নিট প্রেজেন্ট ভ্যালু লোয়ার যখন আমরা 8% নিয়েছিলাম তখন আমাদের নিট প্রেজেন্ট ভ্যালুর মানটা আসছিল কতটা, কত বলতো, 19,052 টাকা। তারপরে আমাদের কি নিট প্রেজেন্ট ভ্যালু লোয়ার, এটার মান আমরা লিখছি কত বলতো, এই 19,052 টাকায় লিখেছি। এবং নিট প্রেজেন্ট ভ্যালু যখন হায়ার ছিল, হায়ার কত পার্সেন্ট ছিল, 12%, তখন আমাদের নিট প্রেজেন্ট ভ্যালুর মান কি কত এসেছিল বলতো, 31,379 টাকা। শিক্ষার্থীরা যখন আমরা লোয়ার ডিসকাউন্ট রেট নিব তখন কি প্রেজেন্ট ভ্যালু কি ওইটাই হবে লোয়ার ডিসকাউন্ট রেটের। যখন আমরা হায়ার ডিসকাউন্ট রেট নিব তখন নিট প্রেজেন্ট ভ্যালুর মানটা কি হবে, হায়ার রেটটা হবে। শিক্ষার্থীরা দেখো এখন আমরা মান বসিয়েছি কত, লোয়ার ডিসকাউন্ট রেটের মান 8% ছিল, তারপর নিট প্রেজেন্ট ভ্যালুর মান ছিল কত, 19,052 টাকা, এবং নিট প্রেজেন্ট ভ্যালু লোয়ারের মান ছিল কত, 19,052 টাকা, মাইনাস করছি কত, নিট প্রেজেন্ট ভ্যালু হায়ার, যখন হায়ার ডিসকাউন্ট রেট ছিল তখন নিট প্রেজেন্ট ভ্যালু মানটা কি এসেছিল, নেগেটিভ মান এসেছিল, ইনটু হায়ার ডিসকাউন্ট রেট ছিল 12% মাইনাস লোয়ার ডিসকাউন্ট রেট ছিল কি 8%। শিক্ষার্থীরা মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়ে যায়। যখন 19,052 সাথে 31,379 টাকা যোগ করা হয় তাহলে পাওয়া যাবে কত, 50,331 টাকা, এবং 12 থেকে 8 চলে গেলে আমাদের কত পার্সেন্ট থাকবে, 4% শিক্ষার্থীরা। তারপর আমরা 8% 8% লিখেছি। এই যে 19,052 টাকার সাথে 4 গুণ করে আমাদেরকে কি করতে হবে, 50,431 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব কত শিক্ষার্থীরা, 1.51। এখন 8 এর সাথে যোগ করলে আমরা পাবো কত, 9.51। এটা হলো শিক্ষার্থীরা আইআরআর এর মান। যখন আমরা দুইটা মান ধরে আমরা কি পাবো, আইআরআর এর মানটা বের করব। তাহলে আমাদের প্রশ্নের যে চেয়েছিল কি অভ্যন্তরীণ উপার্জন হার নির্ণয়, তাহলে আমাদের এই অভ্যন্তরীণ উপার্জন হারটা আসলো কতটা বলতো, 9.51%। শিক্ষার্থীরা চলো এখন আমরা গহ নাম্বার রিকোয়ারমেন্টটি সমাধান করি। গহ নাম্বার রিকোয়ারমেন্টে বলা হয়েছে লোটাস লিমিটেডের মূলধন ব্যয়ের হার 12% বা কে এর মান।
এবং প্রতিষ্ঠানটি মুনাফা লভ্যতা সূচক বা প্রবাবিলিটি ইন্ডেক্স এর ভিত্তিতে বিনিয়োগ সিদ্ধান্ত নেয়। মেশিনটি কেনার যৌক্তিকতা বিশ্লেষণ করতে হবে। শিক্ষার্থীরা এই অঙ্কটা কিন্তু সকল বোর্ড 2018 সালে এসেছিল। এখানে আমাদেরকে কি নির্ণয় করতে হবে বলতো? পিআই মানে হচ্ছে প্রবাবিলিটি ইন্ডেক্স, মুনাফা লভ্যতা সূচক। এটা সূত্রটা ছিল আমাদের শিক্ষার্থীরা কি বলতো? নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য ডিভাইডেড বাই প্রারম্ভিক বিনিয়োগ। সো এই যে নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য, এটা আমাদের কি করতে হবে? বের করে নিতে হবে। কত পার্সেন্ট দিয়ে বলতো শিক্ষার্থীরা? 12% কে এর মান দিয়ে আমাকে নিট প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। এখানে তোমাদের একটা প্রশ্ন হতে পারে, যখন আমরা নিট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করব সেক্ষেত্রে কোন সূত্রটা ব্যবহার করব? আমাদের দুইটা সূত্র ছিল, একটা নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ সমান হলে আর একটা অসমান হলে। যেহেতু অঙ্কে আমাদের নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ কি ছিল? সমান ছিল শিক্ষার্থীরা, তাই নিট প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে সমানটা ব্যবহার করব বের করার ক্ষেত্রে। আর এই 12% দিয়ে আমরা কি করেছিলাম? ক নাম্বার রিকোয়ারমেন্টে কি করেছিলাম? নিট প্রেজেন্ট ভ্যালুর মান বের করেছিলাম। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে না, নতুন করে আর 12% দিয়ে নিট প্রেজেন্ট ভ্যালুর মানটা কি করতে হবে না, বের করতে হবে না শিক্ষার্থীরা। তাহলে দেখো আমরা উত্তরটা করি। ক নং থেকে প্রাপ্ত 12% মূলধন ব্যয়ে নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য কত টাকা ছিল শিক্ষার্থীরা? 4,58,621 টাকা। আমরা জানি মুনাফা লভ্যতা সূচক বা প্রবাবিলিটি ইন্ডেক্সের সূত্রটা কি ছিল? আমরা যদি আরেকবার দেখে নেই শিক্ষার্থীরা, ছিল নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য ডিভাইডেড বাই প্রারম্ভিক বিনিয়োগ। তাই নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য কত? 4,58,621 টাকা। 4,68,621 টাকা ডিভাইডেড বাই প্রারম্ভিক বিনিয়োগ কত? 5 লক্ষ টাকা। আমরা পেয়ে গেলাম কত? পিআই বা প্রবাবিলিটি ইন্ডেক্স কত টাকা কত পেয়েছি বলতো? 0.94। শিক্ষার্থীরা আমরা গহনা বা রিকোয়ারমেন্টটা আরেকবার যদি বলি, পড়েছিল বিনিয়োগ সিদ্ধান্ত কোনটি নিবে মেশিনটি কেনার যৌক্তিকতা। ঠিক আছে, এখানে আমরা কি করব? এখানে মেশিন কেনাটা যৌক্তিক হবে না, কারণ এখানে যে পিবিআই এর মানটা কি এসেছে? 1 থেকে কম এসেছে। আমরা কখনো যদি মেশিন কিনতে চাই সেক্ষেত্রে কি করতে হবে? পিআই এর মানটা কি 1 থেকে বেশি হতে হবে। 1 থেকে যদি কখনো কম আসে তাহলে আমরা মেশিনটা ক্রয় করব না। সেই ক্ষেত্রে আমাদের কি এই 12% দিয়ে আমাদের মেশিন ক্রয় করা কি হবে না? যৌক্তিক হবে না। প্রিয় শিক্ষার্থীরা, এরকম নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল কমার্স এডুকেশনে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই বাজিয়ে দাও।